তো সিস্টেম হচ্ছে বিভিন্ন ফাংশনিং কম্পোনেন্টের মধ্যে রিলেশন নিয়ে একটা অবজেক্টিভকে তারা অ্যাচিভ করতে চাইবে। ফর এক্সাম্পল, আপনারা যদি এয়ারপোর্টে দেখেন, এয়ারপোর্টে কি কি থাকে? প্যাসেঞ্জাররা টিকিট কাটতে পারে, রাইট? এরপর ট্রাফিক থাকবে, আপনাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থাকে, সিকিউরিটি সিস্টেম থাকে। এগুলো এক একটা কম্পোনেন্ট না? টিকিট কাউন্টার, এক্সরে যে মেশিনটা থাকে যেখানে আপনার ব্যাগ স্ক্যান হয়, আপনার বডি স্ক্যান হয়। এরপর আমাদের যে প্লেনটা থাকে, এটা যে হুইল, ইঞ্জিন এটসেট্রা, যে সবকিছু আছে, এগুলো সবকিছু মিলে হচ্ছে আমাদের একটা সিস্টেম। এয়ারপোর্টের ক্ষেত্রে আমাদের মেইন অবজেক্টিভ কি? মানুষগুলোকে সেফলি একটা লোকেশনে পৌঁছে দেওয়া, রাইট? এই জন্য আমাদের এখানে দেখেন, লাইনটা লেখা আছে, an orderly grouping of independent components linked together according to a plan to achieve a specific objective. ওকে, আমি বলে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট বলতে এভাবে বোঝায়। সাপোজ একটা প্লেনের হুইল আছে, মোটর আছে, এগুলো নিজেরা নিজেদের মতো এক্সিস্ট করতে পারে, রাইট? তো এই কম্পোনেন্ট গুলোকে একসাথে করে প্লেনের যে উইংস, মোটর, তারপর বিভিন্ন সিগন্যাল পাওয়ার জন্য সেন্সর, এই সবকিছু মিলে তাদের একটা স্পেসিফিক অবজেক্টিভ কিন্তু তারা অবটেইন করা ট্রাই করে, রাইট? এই ব্যাপারটাই হচ্ছে আমাদের সিস্টেম, যে অর্ডারলি গ্রুপিং অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস লিঙ্ক টুগেদার। তারা কিন্তু একজন আরেকজনের সাথে কাজ করে, ইন্ডিভিজুয়ালি কাজ করে না। এই ব্যাপারটাকেই মেইনলি সিস্টেম বলা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরেন এয়ারপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটু আগে যে ডিটেল গুলো বললাম, যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকবে, এক্সরে মেশিন থাকবে, টিকিট কাউন্টার থাকবে, ট্রাফিক কন্ট্রোলিং এর ব্যাপার থাকবে। কারণ যেন তেন ভাবে গাড়ি এসে প্যাসেঞ্জার ড্রপ করে গেলে তো হবে না, একটা কেওস ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা সবসময় ট্রাই করবো আমাদের সিস্টেমটা যত কম কেওটিক ক্রিয়েট হয়। এই যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম একটু আগে, এই কম্পোনেন্ট গুলো বিভিন্ন টাইপের হতে পারে। আমাদের এই যে এয়ারপোর্ট সিস্টেমের ক্ষেত্রে ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, ইঞ্জিন, হুইলস, উইংস। সাপোজ একটা যদি পিসি হয় কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে, আমাদের কম্পোনেন্ট গুলো কি হবে? কিবোর্ড হবে, স্ক্রিন, মাউস, মেমোরি, এইগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট। তো এইগুলো একসাথে হয়েই আমাদের এই পিসির সিস্টেমটাকে ম্যানেজ করতেছে। এই যে এখানে আপনাদের পিসির এক্সাম্পলটা দেওয়া আছে। লাস্ট লাইনে দেখেন কি লেখা, ইচ কম্পোনেন্ট ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম অ্যান্ড হ্যাজ টু ডু ইটস শেয়ার অফ ওয়ার্ক টু অ্যাচিভ দ্য ইন্টেন্ডেড গোল। টিকিট কাউন্টারের কাজ কিন্তু ফ্লাইটের সাথে নাই। মানে বুঝাচ্ছি, টিকিট কাউন্টারে যে বসে থাকবে সে কিন্তু ফ্লাইটে গিয়ে এটাও চেক করবে না যে ফ্লাইটে সব মানুষগুলো যারা টিকিট কিনছে তারা উঠছে কিনা আদৌ। টিকিট কাউন্টারের কিন্তু ইউনিক কাজ, সে নিজের মতো কাজ করতে থাকবে। কিন্তু তাদের সবার এই যে ইন্টেনশন, আলটিমেট একটা গোলে রিচ করা, যে প্যাসেঞ্জার গুলোকে সেফলি তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের সিস্টেমের কাজ। মানে প্রত্যেকটা কম্পোনেন্ট নিজে নিজের কাজ করবে, কিন্তু আলটিমেটলি আমরা একটা সিঙ্গেল গোল খুঁজে পাবো। তাহলে আমাদের প্রত্যেকটা সিস্টেমের চারটা মেইন প্রপার্টি থাকে। একে তো এলিমেন্টস, এলিমেন্টস বলতে এই কম্পোনেন্ট গুলোকে বোঝাচ্ছে। একটা এনভায়রনমেন্ট থাকে। এখন সাপোজ আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য কোনো গরুর ফার্মে গেলে তো হবে না, রাইট? তার একটা আলাদা কম্পিউটার বেসড স্টোর থাকতে হবে। তো এনভায়রনমেন্টের দরকার, এনভায়রনমেন্টে ওখানে ইউজার আসবে, ইউজার নিজের রিকোয়ারমেন্ট বলবে। এটা একটা প্রপার্টি, এনভায়রনমেন্ট থাকা। নেক্সট থার্ড প্রপার্টিতে দেখেন, ইন্টারাকশন বিটুইন এলিমেন্টস অ্যান্ড উইথ দ্যার এনভায়রনমেন্ট। প্রত্যেকটা এলিমেন্ট নিজের মতো সক্রিয় স্বতন্ত্রভাবে যদি কাজ করতে থাকে, তাদের মধ্যে যদি কোনো কোঅপারেশন না থাকে, কমিউনিকেশন না থাকে, তাহলে কি হবে? লাইক ফ্লাইটের ক্ষেত্রে যদি ধরেন, ফ্লাইটের প্লেনই নাই কিন্তু টিকিট সে বেচতেই আছে, তার কোনো খেয়াল নাই যে ওইদিকে প্লেন আছে কি নাই, তাহলে কি লাভ হবে? প্যাসেঞ্জার গুলো যাবে কিসে করে? এই জন্য ইন্টারাকশন থাকতে হবে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা কমন গোল থাকতে হবে। কমন গোল, সাপোজ যদি একটা কম্পিউটার স্টোর হয়, তার গোল হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো সে নিবে, নিয়ে সে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে দিবে ইউজারকে, রাইট? এরকম একটা কমন গোল থাকবে প্রত্যেকটা সিস্টেমের। এখন আসে সিস্টেম অ্যানালাইসিস জিনিসটা অ্যাকচুয়ালি কি। আমরা যে এই যে সিস্টেম অ্যানালাইসিস করব, এটা কেন করতেছি? সিস্টেম অ্যানালাইসিস মেইনলি আমাদের কোনো একটা সিস্টেমের পারফরমেন্সকে আরো ইমপ্রুভ করবে। একটা সিস্টেমের মধ্যে অনেক ধরনের তো প্রবলেম থাকতে পারে। লাইক আমরা যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ক্রিয়েট করে দিয়েছি একটা ইউজারকে, সেখানে সে ইনপুট দিতে পারতেছে না, বা ইনপুট খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো থাকতে পারে না? তো এই ব্যাপার, এই যে প্রবলেম গুলো, এগুলো তো তাকে ফিক্স করতে হবে আলটিমেটলি। তো এই ব্যাপারগুলো বেরই করে সিস্টেম অ্যানালাইসিস। সে পুরো সিস্টেমটাকে অ্যানালাইজ করে, তার রিকোয়ারমেন্ট গুলো চেক করে যে ইউজার কি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি সিস্টেমের জন্য দিয়েছিল। এন্ড সেটার বেসিসে যদি কোনো প্রবলেম হয়, সেটা সলিউশনও সিস্টেম অ্যানালাইসিসের থ্রু আমরা পেয়ে থাকি। ওকে, আপনাদের কোর্সের টাইটেলটাই ছিল ইনফরমেশন সিস্টেম। এখন ইনফরমেশন সিস্টেম কিন্তু এই এয়ারপোর্ট না। ইনফরমেশন সিস্টেম হচ্ছে আমাদের কম্পিউটারাইজড একটা সিস্টেম থাকবে। কম্পিউটারের মধ্যে বা ভিন্ন ভিন্ন কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক যে ক্রিয়েট হয়, এই কম্পিউটারগুলোর মধ্যে ডেটা কিভাবে আদান প্রদান হচ্ছে, এটাই আমাদের এখানকার অ্যাকচুয়াল কাজ। এটাকেই অ্যানালাইসিস আমরা করব। এখানে দেখেন কি লেখা, ইনফরমেশন সিস্টেমস এর কম্বিনেশন অফ সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস দ্যাট পিপল বিল্ড অ্যান্ড ইউজ টু কালেক্ট, ক্রিয়েট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইউজফুল ডেটা। ইনফরমেশন সিস্টেমের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ডেটা ভিন্ন ভিন্ন এলিমেন্টের মধ্যে আদান প্রদান করব।
অ্যান্ড এইটাকেই আমরা অ্যানালাইসিস করবো যে ডেটাগুলো আসলেই কি যাচ্ছে ঠিক মতো, ডেটাগুলো যেভাবে আমরা দিচ্ছি তারা কি ঠিকভাবে সেগুলো পাচ্ছে, অপটিমাইজড ওয়েতে আদৌ পাচ্ছে, এই ব্যাপারটাকে অ্যানালাইসিস করবো আমরা এখানে। এখন ইনফরমেশন যে সিস্টেম, এটার আবার কিছু এলিমেন্টস আছে। এখানে দেখেন 5টা এলিমেন্টস লেখা: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, পিপল আর নেটওয়ার্ক। ডেটা আমাদের র ডেটা, একটা ইউজার যা ইচ্ছা যা মন চায় সে দিয়ে দিচ্ছে, অ্যান্ড ওটাকে অ্যাকচুয়ালি ইউজফুল ডেটাটা ক্রিয়েট করাটাই হচ্ছে আমাদের ইনফরমেশন, যেটা আরেকজন ইউজ করে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারবে। একটা ইউজারের কাছ থেকে আমরা যখন কোনো রিকোয়ারমেন্ট নিব, সে কিন্তু অনেক হাবিজাবি বলবে। সবকিছুকে আমরা মেনে চললে একটা সিস্টেম ডেভেলপ অ্যাকচুয়ালি করতে পারবো? সেটা কিন্তু পারবো না। তার কাছ থেকে আমরা এই র ইনফরমেশন গুলো নিব, নিয়ে একটা প্রপার ওয়েতে ইনফরমেশন সিস্টেম ক্রিয়েট করে দিব তাকে। ওয়েব পেজটাই সাপোজ আপনারা একটা ইনফরমেশন সিস্টেম হিসেবে ধরেন, এখানে ইউজার বলবে যে এখানে এই রোল দিব, এখানে আমি আমার ক্লাস নেম দিব, এই যে বিভিন্ন তার রিকোয়ারমেন্ট বলতেছে, এগুলোই হচ্ছে ডেটা। এন্ড এগুলো অ্যাকচুয়ালি কনভার্ট করা একটা ডেটাবেসে সাপোজ অর্গানাইজ ওয়েতে রাখা, এইটাই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে এখানে 5টা কম্পোনেন্ট: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, পিপল আর নেটওয়ার্ক আছে। তো হার্ডওয়্যার, হার্ডওয়্যার তো আপনারা বুঝছেন আই থিঙ্ক। ওয়েব পেজের ক্ষেত্রে ওয়েব পেজটা চালানোর জন্য তো আপনাদের কিছু একটা দরকার, একটা পিসি দরকার বা একটা ফোন দরকার, রাইট? এটাই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। সফটওয়্যারটা হচ্ছে আপনাদের এই যে প্রোগ্রামটা যেটা অ্যাকচুয়ালি এই হার্ডওয়্যারে কাজ করবে, এটাই হচ্ছে আপনাদের সফটওয়্যার। ডেটা, যেটা বললাম বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনপুট আসবে, সেটার বেসিসেই তো আমরা একটা আউটকাম দিব আমাদের ক্লায়েন্টকে, এটা হচ্ছে ডেটা। এবার হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক দেখেন, এই যে কম্পিউটার আর হার্ডওয়্যার বিভিন্ন কানেকশন ক্রিয়েট করতেছি না, এদের মধ্যে একটা কমিউনিকেটিং মিডিয়া লাগবে না, একটা চ্যানেল লাগবে, যার থ্রু তারা বিভিন্ন এই যে ইনফরমেশন, বিভিন্ন যে রিসোর্সেস এগুলো শেয়ার করতেছে, এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। তো আপনারা হয়তো ইন্টারনেট, এক্সটারনেট এগুলো নিয়ে জানেন। এই নেটওয়ার্ক সিস্টেমগুলো, টেলিকমিউনিকেশন নেটওয়ার্কগুলো ইউজ করি আমরা নেটওয়ার্ক, আমাদের যে কম্পিউটার সিস্টেমটা থাকবে তার নেটওয়ার্ক বিল্ড করবো, যাতে তারা বিভিন্ন ইনফরমেশন একজন আরেকজনকে দিতে পারে। লাস্ট এলিমেন্ট হচ্ছে আমাদের পিপল। প্রত্যেকটা সিস্টেমের জন্য কিছু ম্যান পাওয়ার দরকার হয়। ম্যান পাওয়ার যদি নাও দরকার হয়, তাও আমাদের কিন্তু কিছু ক্লায়েন্ট দরকার হয়, না হলে আমরা অ্যাকচুয়ালি সিস্টেমটা বানাবো কার জন্য, তাই না? তো এই জন্য আমাদের ওয়ান অফ দ্য মেইন এলিমেন্ট হচ্ছে পিপল। পিপলের মধ্যে এন্ড ইউজার। এন্ড ইউজার বলতে কি বোঝায়? প্রত্যেকটা পিসি তো একদম শেষ পয়েন্টে গিয়ে একটা ইউজারের কাছেই সে ডেটাগুলো দিচ্ছে, তাদেরকে আমরা এন্ড ইউজার বলি। সাপোজ যদি একটা ব্যাংকিং সিস্টেম হয়, সেক্ষেত্রে একদিকে তো ইউজার থাকবে, আরেকদিকে কিন্তু অ্যাকাউন্টেন্ট থাকবে, সেও কিন্তু একটা পিপল, সেও একটা এলিমেন্টের মধ্যে পড়ে। তো এই গেল 5টা কম্পোনেন্ট সিস্টেমে। সাপোজ আপনাদেরকে যদি এরকম কোয়েশ্চেন থাকে যে একটা ইনফরমেশন সিস্টেম ডিজাইন করো এন্ড এটার 5টা কম্পোনেন্টকে এক্সপ্লেইন করো, সেক্ষেত্রে আপনারা এটার ছোট ছোট ডেফিনেশন দিয়ে ওই ইনফরমেশন সিস্টেমটা কিভাবে এই কম্পোনেন্ট গুলোকে অ্যাকচুয়ালি ফুলফিল করতেছে, রিকোয়ারমেন্ট গুলোকে, সেটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট নেক্সট স্লাইডটাই চলে যায়। আমরা যে এতক্ষণ সিস্টেম পড়লাম, ইনফরমেশন সিস্টেমের আগে যে সিস্টেমটা অ্যাকচুয়ালি যেটা বিভিন্ন কম্পোনেন্টের একটা ইন্টারকানেক্টেড অর্গানাইজেশন, এইটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, এটার কিছু এলিমেন্টস থাকে, টাইপস থাকে, এটা নিয়েই মেনলি এই স্লাইডটা। তো ফার্স্টেই আমাদের ডেফিনেশনে কি ছিল? যে অর্ডারলি গ্রুপ অফ কানেক্টেড কম্পোনেন্টস, ফাংশনিং কম্পোনেন্টস। তো যেটা বলছিলাম, একটা সিস্টেমের ডেফিনেশনই থাকে যে আমাদের কানেক্টেড কম্পোনেন্টস লাগবে। কম্পোনেন্ট গুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নিজেরা, কিন্তু সিস্টেমের গোল স্ট্যাবলিশ করার জন্য তারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এই ব্যাপারগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স একটা সিস্টেম। দেখেন, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন বলতে বোঝায় একটা স্ট্রাকচার, একটা সিস্টেমের বিভিন্ন যে কম্পোনেন্ট থাকবে, বিভিন্ন ফ্লো থাকবে কমান্ডের। একটা ফ্লো ছাড়া তো আর আমরা কমান্ড দিতে পারবো না। লাইক যদি আপনাদের ভার্সিটির হেড কোনো ইনস্ট্রাকশন যদি দিতে চান, তাহলে কি সে ডাইরেক্টলি আপনাদের সাথে কমিউনিকেট করবে, নাকি টিচারদেরকে বলবে, দেন টিচাররা আপনাদেরকে বলবে, অথবা কোনো কাউন্সিলরের থ্রু বলবে? আমাদের থ্রু, অথবা কোনো কাউন্সিলরের থ্রু আপনাদের অবভিয়াসলি ইনফরমেশনটা দিবে, রাইট? অথবা ধরেন ইনফরমেশনটা আপনাদের কোনো ওয়েব পেজে দিয়ে দিল। এইভাবে তো একটা হেড আপনাদের সাথে কমিউনিকেশন করে, কোনো নোটিস তো আর হেড রুমে এসে আপনাদেরকে দিয়ে যাবে না। এই যে চেইন অফ কমান্ড থাকে, এটাই অ্যাকচুয়ালি অর্গানাইজেশন। আপনাদেরকে একটা বই মেবি আমি রেফারেন্স হিসেবে ক্লাসরুমে শেয়ার করেছিলাম, ওখানে দেখবেন এই ছবিটা আছে। নট নেসেসারিলি যদি আপনাদের কখনো কোয়েশ্চেন থাকে যে এলিমেন্টস গুলো এক্সপ্লেইন কর, ক্যারেক্টারিস্টিক গুলো সিস্টেমে এক্সপ্লেইন করো, সেক্ষেত্রে আপনাদের এই ছবি দিতে হবে এমন কিছু নাই। আপনারা চাইলে ডিফারেন্ট কোনো ধরনের ছবি দিতে পারেন, এক্সাম্পল দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই ছবির ক্ষেত্রে দেখেন, এই ছবিতে চেইন অফ কমান্ডের ফ্লোটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। প্রেসিডেন্ট ভিসির সাথে, ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলতেছে, ভাইস প্রেসিডেন্ট হেডকে বিভিন্ন কমান্ড দিচ্ছে, এন্ড হেড দেন একদম লো লেভেলের যে ওয়ার্কার গুলো থাকছে তাদের সাথে কথা বলতেছে। প্রেসিডেন্ট কিন্তু ডাইরেক্টলি ওয়ার্কারের সাথে কমিউনিকেট করতেছে না। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের একটা সিস্টেমের অর্গানাইজেশন। এরকম অর্গানাইজেশন ফ্লো থাকতে হবে, হাবিজাবি ভাবে আর কি আমাদের এলিমেন্ট গুলো সাজানো থাকবে না। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইন্টারাকশন।
ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট ফাংশনিং কম্পোনেন্ট গুলো আছে তাদের মধ্যে তো একটা কমিউনিকেশনের দরকার। সাপোজ এখানে এক্সাম্পল দেওয়া আছে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম দিয়ে যেটা বোঝাচ্ছি, সাপোজ একটা ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন আপনারা কম্পিউটারে করতে চান। কম্পিউটারের মধ্যে কি কি থাকে? কম্পিউটারের সবার কাছে থাকে একটা মেমোরি, রাইট? মেমোরিতে আমরা ডেটাগুলো স্টোর করতেছি। এরপরে থাকবে এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, যে আমাদের অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন গুলো করবে। আমরা যদি কোনো ইনপুট দিই, সাপোজ 2+2=4, আমরা এই কম্পিউটেশনটা করতে চাচ্ছি আমাদের কম্পিউটার সিস্টেমের মধ্যে, তাহলে আমরা ইনপুট গুলো কিন্তু মেমোরিতে সবার কাছে স্টোর করবো। দুই দুই স্টোর করবো, 3 স্টোর করবো, যত আমাদের ভ্যালু আছে সেগুলো আমরা স্টোর করবো। আর একটা কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিট আমাদের এএলইউ কে বলে দিবে যে আমাদের কি কম্পিউটেশনটা অ্যাকচুয়ালি করতে হবে এই ভ্যালুগুলোর উপর। এএলইউ তখন আমাদের মেমোরি থেকে ডেটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবে। রিট্রিভ করে এনে সে একটা কম্পিউটেশন করলো। কম্পিউটেশন করার পর সেই ডেটাটাকে আবার সে মেমোরিতে স্টোর করবে। এই যে একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট ইন্টারাক্ট করতেছে না, এটাই হচ্ছে ইন্টারাকশন। এটাই সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এরপর হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। আর শুরুতে কিন্তু বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট নিয়ে আমাদের সিস্টেম গঠিত, রাইট? কিন্তু এই যে সিস্টেমটার আমাদের একটা গোল আছে, একটা এন্ডিং অবজেক্টিভ আছে, অ্যাকচুয়াল অবজেক্টিভ। এইটাকে ফুলফিল করার জন্য, এই গোলটাকে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা সিস্টেম সাব সিস্টেমকে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। কম্পিউটারের যে এক্সাম্পলটা দেখালাম, এএলইউ, মেমোরি, কন্ট্রোল ইউনিট, এরা এরা কিন্তু অ্যাকচুয়ালি সাব সিস্টেম, রাইট? এই সাব সিস্টেম গুলো একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করতেছে। আবার এএলইউ কিন্তু হুদায় বসে থেকে সে 2+2=4 দিতে পারবে না, কারণ ইউজার অ্যাকচুয়ালি কি চায় সেটা তো কন্ট্রোল ইউনিট এএলইউ কে বলবে যে তুমি 2+2=4 করো। বা মেমোরিতে ডেটা আছে, মেমোরি থেকে ডেটাটা রিট্রিভ করে এএলইউ তে নেবে। তাহলে আমাদের প্রত্যেকটা সাবসিস্টেম একজন আরেকজনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এই যে এএলইউ মেমোরি থেকে আনবে, এএলইউ কিন্তু নিজস্ব কোনো মেমোরি থাকতেছে না, সে মেমোরির উপর ডিপেন্ডেন্ট হয়ে সেইখান থেকে ডেটা রিট্রিভ করে তার উপর কাজ করতেছে। এরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এই ব্যাপারটা হচ্ছে ও কোয়েশ্চেন যে করছিলেন সে বলছেন এএলইউ মিনিং বুঝতেছেন না। এএলইউ হচ্ছে আপনি লিখেছেন অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের মধ্যে বিভিন্ন টাইপের লজিক্যাল কম্পিউটেশন বা অ্যারিথমেটিক কম্পিউটেশন হয়। সাপোজ অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো অ্যারিথমেটিক। আমরা বিভিন্ন ক্যালকুলেশন না প্লাস করছি, মাইনাস করছি, বা ধরেন লজিক্যাল যে কম্পিউটেশন গুলো থাকে, সাপোজ অর করা, অ্যান্ড করা, নট করা, এই ব্যাপারগুলো আমাদের এএলইউ মধ্যে হয়। আর এএলইউ এই যে ইনফরমেশনের উপর কাজ করবে সেটা হচ্ছে মেমোরি থেকে রিট্রিভ করে নিজের মধ্যে নিয়ে আসে, নিয়ে এসে তার উপর সে বিভিন্ন টাইপের অপারেশন করে। তো এটা গেল ইন্টারডিপেন্ডেন্স। এখন ইন্টারডিপেন্ডেন্সের একটা ভালো উদাহরণ, সাপোজ আপনাদের যদি কোয়েশ্চেন এমন থাকে যে একটা ইনস্টিটিউশনাল সিস্টেম ক্রিয়েট করো অ্যান্ড দেখাও যে তাদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স এই ক্যারেক্টারিস্টিকটা আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এরকম এত ভয়ানক ডায়াগ্রাম বানানোর দরকার নাই। আপনারা নিজেদের মতো সিম্পল ভাবে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে দিতে পারেন। এই ডায়াগ্রামটা আমি বুঝাই দিয়ে যাই। সাপোজ আমাদের সোনারগাঁ ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ডেন্ট? সোনারগাঁ ম্যাম ইউনিভার্সিটি ইন্টারডিপেন্ডেন্স একটু বলবেন? জি জি, কথা বুঝে যায়। হ্যালো? বললাম ম্যাম ইন্টারডিপেন্ডেন্স এর কি ওটা এটা একটু এক্সপ্লেন করবেন? ইন্টারডিপেন্ডেন্স আরেকবার, আচ্ছা শিওর। ইন্টারডিপেন্ডেন্স বলতে আচ্ছা এয়ারপোর্ট সিস্টেমের জন্য আপনি ধরেন এয়ারপোর্ট সিস্টেমে একটা ফ্লাইট চলার জন্য, একটা প্লেন চলার জন্য সে কি খালি মোটরের উপর ডিপেন্ডেন্ট? হুইলের উপরও ডিপেন্ডেন্ট না? জি ম্যাম। টিকিট কাউন্টার, টিকিটের যে প্যাসেঞ্জার গুলো লাগবে সেই টিকিট কাউন্টারের উপরও কিন্তু সে ডিপেন্ডেন্ট। প্যাসেঞ্জার না থাকলে ফ্লাইট উড়ে তো কোনো লাভ নাই, রাইট? এই জি যে সাব সিস্টেম গুলো, এই যে হুইলটা, মোটরটা, টিকিট কাউন্টারটা, পুরো প্লেনটা, এরা কিন্তু এক একটা সাব সিস্টেম। এরা একজন যদি তার নিজের ফাংশন কাজটা না করে সে কিন্তু নিজের ফাংশনিং কাজ করতে পারবে না। যদি টিকিট কাউন্টার বন্ধ মানে থাকে, হ্যাঁ ঠিক বলেন। ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট একটা আরেকটার উপর ডিপেন্ডেন্স, এটা হ্যাঁ হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। এক্স্যাক্টলি। কিন্তু তারা কিন্তু আচ্ছা, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। হুইল তো একটা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। সে নিজে একটা প্লেন সে উঠতেছে, সে নিজের ফাংশনটা করতেছে, সে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই সিস্টেমের যে আমাদের গোল, আলটিমেট গোল, প্যাসেঞ্জার গুলোকে গোলে ডেস্টিনেশনে পৌঁছে দাও, এইটা হচ্ছে তাদের ইন্টারডিপেন্ডেন্স। একজন আরেকজনের উপর তারা ডিপেন্ডেন্ট থাকতেছে। ওকে, মানে আলটিমেট গোলটা অ্যাচিভ করার জন্য আমাদের ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট ইন্টারডিপেন্ডেন্স হওয়া লাগবে। এক্স্যাক্টলি। এইটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। সেম ঠিক জিনিস আছে, আমি থ্যাংক ইউ। আরেকটা হ্যাঁ এক্সাম্পল দিয়ে বুঝাই। সোনাগা ইউনিভার্সিটি যেটা বলতেছিলাম, এটা চলার জন্য কি লাগবে? টাকা লাগবে আলটিমেটলি। আমাদেরকেও টাকা দিতে হবে, ভার্সিটি চলার জন্য টাকা দিতে হবে। টাকা কোথেকে আসবে? আপনারা যে অ্যাডমিশন ফি গুলো দিবেন অ্যাজ স্টুডেন্ট, সেগুলো দিয়ে আসবে। এখন তো স্টুডেন্ট নিলাম ভালো কথা, কিন্তু স্টুডেন্ট চালানোর জন্য টিচার নাই। টিচার লাগবে। টিচারদের গোল কি হবে বা ইনস্টিটিউশনের গোলটা কি হবে? এডুকেটেড স্টুডেন্ট ক্রিয়েট করে জব মার্কেটে ছেড়ে দেওয়া, রাইট? আপনাদেরকে ক্রিয়েট করাই হচ্ছে আমাদের মেইন গোল, আপনাদের এডুকেটেড করে জব মার্কেটে ছেড়ে দেওয়া। এই যে স্টুডেন্ট গুলোর উপর ইনস্টিটিউশন ডিপেন্ডেন্ট, তাদের ইর উপর ডিপেন্ডেন্ট। তা স্টুডেন্ট যদি কম হয় তাহলে তো ইনস্টিটিউশন চলবে না, লেকচারারও নিতে পারবে না তারা। আবার স্টুডেন্ট গুলোর জন্য নেওয়ার জন্য যদি আমরা কোনো অ্যাডমিশন সেন্টার না রাখি, তাহলে তারা অ্যাডমিশন হবে কি, অ্যাডমিট হবে কিভাবে?
তো এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট, লেকচারার, পুরো একটা ইনস্টিটিউশন, একটা স্টুডেন্ট, অ্যাকশন সেন্টার, তবে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না? আমাদের ডিপেন্ডেন্ট। দেখেন, উপরে একটা ডায়াগ্রাম আমি এঁকেছিলাম, সাবসিস্টেম 1, সাবসিস্টেম 2 এন্ড আউটপুট। মিনিংটা হচ্ছে এই ডায়াগ্রামের, আমাদের নেক্সট সাবসিস্টেমের ইনপুট অন্য সাবসিস্টেমের আউটপুট হবে, রিকোয়ার্ড আউটপুট হবে। এই লাস্টে দেখেন লেখা, দ্য ইনপুট অফ ওয়ান সাবসিস্টেম ইজ দ্য রিকোয়ার্ড ইনপুট অফ অ্যানাদার সাবসিস্টেম। মানে এক একটা সাবসিস্টেমের যে আউটপুট প্রডিউস করতেছে সেটা দিয়ে কিন্তু পরের সাবসিস্টেমটা চলতেছে। টিকিট কাউন্টারের ক্ষেত্রে টিকিট দিয়ে তারা প্যাসেঞ্জার ক্রিয়েট করে দিচ্ছে। টিকিট কাউন্টার যদি প্যাসেঞ্জার ক্রিয়েট না করে দেয়, প্লেন তো চলবে না, কারণ প্যাসেঞ্জারই নাই, প্লেন চলে কি করবে? এইটা হচ্ছে একটা মেইন ইস্যু, যে প্রত্যেকটা নতুন সাবসিস্টেমের ইনপুট তার আগে সাবসিস্টেমগুলোর আউটপুট দিয়ে জেনারেট হয়। নেক্সট আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স একটা সিস্টেমে থাকতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বলতে এই ব্যাপারটাকে বোঝায় যে একটা লাস্ট লাইন দেখা আছে হোলিজম, তার প্রত্যেকটা সাবসিস্টেম আগে বললাম যে ইউনিকলি কাজ করে কিন্তু, তাই না? টিকিট কাউন্টার খালি টিকিটই বেচবে, সে তো আর প্লেনে উঠে গিয়ে দেখবে না। অথবা কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে এএলইউ, এএলইউ খালি কম্পিউটেশনই করবে, সে কিন্তু মেমোরি তার কিছু স্টোর করে রাখবে না। তারা ইউনিক ফাংশন করবে, কিন্তু তারা প্রত্যেকটা সাবসিস্টেম খুব ইন্টিমেটলি একসাথে থাকে, একদম টাইট টুগেদার থাকে। টাইট টুগেদার থেকেই তারা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ক্রিয়েট করে, যাতে তারা একটা অবজেক্টিভ অ্যাচিভ করতে পারে। ওকে, লাস্ট আমাদের যেটা ক্যারেক্টারিস্টিক একটা সিস্টেমের, সেটা হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ থাকা। সেন্ট্রাল অবজেক্টিভ বলতে আমি গোলকেই বোঝাচ্ছি। আলটিমেটলি আমাদের প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেই শেষ স্টপেজ তো গোলটাকে অ্যাচিভ করতে পারে। ধরেন একটা ভ্যাকিউম মেশিন যদি থাকে, এও কিন্তু একটা সিস্টেম, এর মধ্যে বিভিন্ন টাইপের হার্ডওয়্যার আছে, তার মধ্যে সফটওয়্যার আছে, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করা আছে, যে সে যেন পুরো রুমটাকে ক্লিন করে, কোথায় ময়লা আছে কোথায় ক্লিন আছে সেটা সে ক্যালকুলেট করে। কিন্তু তার মেইন লাস্ট গোলটা কি হবে? রুমটাকে ক্লিন করা, রাইট? এটাই হচ্ছে তার সেন্ট্রাল অবজেক্টিভ। ওকে, এই পাঁচটা হচ্ছে আমাদের সিস্টেমের ক্যারেক্টারিস্টিক। আপনাদের যদি আগেও একটা বললাম যে সাপোজ বলে দিতে একটা ইনস্টিটিউশন সিস্টেম ডিজাইন করো, অথবা সাপোজ একটা ফার্ম সিস্টেম ডিজাইন করো এন্ড দেখাও যে এই সিস্টেমটা, এই যে ডিজাইনটা করছো এটা আসলে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে মেনটেন করে। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ছোট ছোট করে একটু ব্যাখ্যা দিলেন প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর, এন্ড আপনার যে সিস্টেমটা আপনি ডিজাইন করছেন এটা অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে ফুলফিল করে এটা বলে দিলাম, এটাই হয়ে যাবে। আমি এখানে কোয়েশ্চেন গুলো লিখেও দিয়েছি। এই টাইপেরই কোয়েশ্চেন ইউজুয়ালি এই টপিকের আন্ডারে আসবে। একটু আগে আমরা যখন ইনফরমেশন সিস্টেম পড়লাম তখন আমাদের কিছু এলিমেন্ট ছিল, আই থিঙ্ক সবার মনে আছে, হার্ডওয়্যার ছিল, সফটওয়্যার ছিল, পিপল ছিল, নেটওয়ার্ক ছিল, ডেটা ছিল। সেম ভাবে একটা সিস্টেমেরও এলিমেন্ট থাকে, ইনপুট থাকে, আউটপুট থাকে, কন্ট্রোল থাকে, ফিডব্যাক থাকে, আর মোস্ট ইম্পর্টেন্ট বাউন্ডারি অ্যান্ড ইন্টারফেস থাকে। একটা জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, একটা সিস্টেমের জন্য ইনপুট কি হবে আর আউটপুট কি হবে? ইনপুট হবে ইউজারের রিকোয়ারমেন্ট গুলো। সাপোজ একটা মানুষ আসছে আপনার কম্পিউটার সেটআপে, সে এসে বললো ভাই আমাকে একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দাও যেখানে আমার নাম থাকবে, আমার ঠিকানা থাকবে, আমি কি চাকরি করি সেটা থাকবে। এই যে কথাগুলো সে বলতেছে, একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দেন, আমার নাম, আমার ডিটেলস থাকবে, আমি কিসে ইন্টারেস্টেড, এইগুলো হচ্ছে আমাদের ইনপুট। এন্ড এই যে এন্ডিং একটা ওয়েব পেজ আমরা যে লাস্টে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এখানে দেখেন লেখা, আমাদের প্রত্যেকটা সিস্টেমের মেইন অবজেক্টিভ অফ সিস্টেম ইজ টু প্রডিউস আউটপুট দ্যাট ইজ ইন লাইন উইথ দ্য এক্সপেকটেশন অফ দ্য ইন্টেন্ডেড ইউজার। ইউজার অ্যাকচুয়ালি কি চায় এইটাকে ফুলফিল করাই হচ্ছে আমাদের আউটপুট। এখন ইনপুট বিভিন্ন জিনিস হতে পারে। আপনারা এখানে ওয়েব পেজের ক্ষেত্রে ধরেন আমরা বললাম বিভিন্ন ইনফরমেশন দিলাম যে কি কি চাই আমরা, কিরকম দেখতে হবে আমাদের ওয়েব পেজটা, ছবিটা কেমন হবে, কালার কি হবে, এটা এক ধরনের ইনপুট। আপনারা সাপোজ এই যে ম্যাটেরিয়াল লেখা, ম্যাটেরিয়াল দিয়ে বোঝায় সাপোজ আপনি একটা চেয়ার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার কাঠ একটা কিন্তু ম্যাটেরিয়াল, রাইট? এটাও একটা ইনপুট। অ্যান্ড আউটপুট হিসেবে এই যে ওয়েব পেজ বা চেয়ার, এই জিনিসটা আমাদের জেনারেট হবে, লাস্ট এইটাই হচ্ছে আমাদের গোল হবে যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে। অ্যান্ড আউটপুট স্পেসিফিকেশন ডিটারমাইন হোয়াট এন্ড হাউ মাচ ইনপুট ইজ নিডেড। আমাদের তো এমন হলে হবে না যে 50টা চেয়ার লাগবে কিন্তু আমরা ইনপুট দিলাম 30টা চেয়ার বানানোর মতো কাজ, তাহলে তো হবে না। আমাদেরকে তো ওই 50টা চেয়ারই ইন টাইমে বানানোর মতো ইনপুট দিতে হবে। তার মানে কি বোঝাচ্ছে, আউটপুটের উপর ডিপেন্ড করতেছে আমাদের ইনপুটটা এক্স্যাক্টলি সিস্টেমে কতটুকু দিতে হবে। আপনার ওয়েব পেজ বানানোর টাইমে যদি আপনি এটাই না বলেন যে আপনার নেম কি, তাহলে ওয়েব পেজ বানানোর পর ওখানে ব্ল্যাঙ্ক থেকে যাবে, তাহলে তো হবে না। আউটপুটটা যেটা আপনি চাচ্ছেন এটা আপনার ইনপুটে স্পেসিফাই করে দিতে হবে আউটপুটের জন্য কি কি রিকোয়ারমেন্ট আপনার লাগতেছে। এরপর নেক্সট এলিমেন্ট এখানে দেখেন প্রসেসর। প্রসেসরটা হচ্ছে ইনপুট আর আউটপুটের মাঝখানের একটা ফেজ। এখানে মেইনলি আমাদের ইনপুটটা বিভিন্নভাবে ট্রান্সফর্ম হয়ে আউটপুটে জেনারেট হয়। এখন প্রসেসর এই ইনপুটগুলোকে বিভিন্নভাবে কনভার্ট করতে পারে, সে টোটালি কনভার্ট করে দিতে পারে অথবা পার্শিয়ালি কনভার্ট করে দিতে পারে। আমাদের যে চেয়ারটা হচ্ছে এটা কাঠ কি গুঁড়ো গুঁড়ো হয়ে অন্য কোনো ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়ে যাচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না, কাঠ কিন্তু কাঠই থেকে যাচ্ছে। তো এটা টোটালি
ট্রান্সফর্ম হচ্ছে না, এটা পার্শিয়ালি ট্রান্সফর্ম হচ্ছে। আর আরেকটা হচ্ছে টোটালি ট্রান্সফর্ম। বিভিন্ন র ইনফরমেশন ইউজাররা দিবে, যেগুলোর সব অনেক কমপ্লেক্স হতে পারে, যেটা আপনি অ্যাকচুয়ালি ওয়েব পেজে ইন্টিগ্রেট হয়তো করতে পারবেন না। তো এটাকে একটা সিস্টেম অ্যানালাইজ নিজের মতো করে ট্রান্সফর্ম করে একটা বেনিফিশিয়াল অথবা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা যায় এমন একটা ইনফরমেশন জেনারেট করে যে ওয়েব পেজটা ক্রিয়েট করবে। এটাই হচ্ছে প্রসেসরের কাজ। এই যে ব্যাপারগুলো, যে ইনপুট গুলো যে পাচ্ছে, কিভাবে এই ইনপুট গুলোকে চেঞ্জ করে আউটপুটটা পেতে পারে, এগুলো সব ডিসকাস করে হচ্ছে প্রসেসর। হ্যাঁ দেখেন, প্রসেসর ডাজ দ্য অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন অফ ইনপুট ইনটু আউটপুট অ্যান্ড ইট ইজ দ্য অপারেশনাল কম্পোনেন্ট। এটাই আমাদের যে মেইন কাজটা, যে অ্যাকচুয়াল কম্পিউটেশন করতেছে কিভাবে এটা হওয়া পসিবল, এটাই হচ্ছে প্রসেসরের কাজ। ফর এক্সাম্পল, কম্পিউটারের ক্ষেত্রে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ থাকে, কিন্তু এই কিন্তু কম কাজগুলো করে দেয় আমাদের। এটাই হচ্ছে আমাদের প্রসেসর। নেক্সট এলিমেন্ট হচ্ছে কন্ট্রোল। প্রসেসরকে যদি নিজের মতো ছেড়ে দিই তাহলে তো হবে না, তাই না? সাপোজ আমাদের ডিমান্ড ছিল 50টা চেয়ার বানানোর, প্রসেসরের উপর ছেড়ে দিলাম, সে নিজের ইচ্ছা মতো 30টা বানায় রাখলো। তখন কি হবে? মার্কেটে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আমাদের মেবি মিটিংটার টাইম অলমোস্ট শেষ, আমি নেক্সট লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। অন করি। চেইন অফ কমান্ড গুলোই অ্যাকচুয়ালি কমান্ড গুলো দেয়, এই কন্ট্রোল গুলো দেয় বিভিন্ন অন্যান্য সাবসিস্টেমের উপর বা প্রসেসরের উপর। এখানে দেখেন, কন্ট্রোল দ্য প্যাটার্ন অফ অ্যাক্টিভিটিস অফ ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট। প্রসেসিংটা এক্স্যাক্টলি কিভাবে হবে, কতটুকু হবে, কি পরিমাণে ইনপুট আমাদের দরকার এই আউটপুটটা জেনারেট করার জন্য, এগুলো সব হচ্ছে কন্ট্রোলের কাজ। এগুলো সবকিছু প্যাটার্ন গুলোকে সে হার্ডলি রেস্ট্রিক্টেড ওয়েতে আর কি চেক করবে। নেক্সট হচ্ছে ফিডব্যাক। দেখেন, ডায়াগ্রামে আমাদের ফিডব্যাকটা কিভাবে আছে, আউটপুট থেকে আমরা একটা ফিডব্যাক পাচ্ছি, সেটা আবার প্রসেসরে যাচ্ছে। সাপোজ আপনাদের সবারই মেবি ফেসবুক অ্যাকাউন্ট আছে, রাইট? ফেসবুকে কি হয়? ফেসবুকে আমরা প্রত্যেকদিন, আচ্ছা ফেসবুক না, সাপোজ ইউটিউবে প্রায় ভিডিও দেখতে দেখতে অনেক সময় আসে না যে আহ, আপনার এক্সপিরিয়েন্স কেমন, লো, ভেরি লো, হাই, এরকম এরকম আসে না? প্রায় ভিডিওর মাঝখানে ভিডিওটা স্টপ করে দিয়ে এরকম কোয়েশ্চেন কোয়েরিজ চায় না? ইউটিউবের এই টিম কিন্তু অ্যাকচুয়ালি আপনি কি অ্যান্সার দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি চেক করে। আপনি যদি ইচ্ছা করে ভেরি লো দিয়ে রাখেন, তাও কিন্তু সে চেক করবে যে ওই ইউজারটা কেন ভেরি লো দিল। এই যে আপনি একটা ফিডব্যাক দিচ্ছেন, একটা কমেন্ট দিচ্ছেন, বা ফেসবুক অ্যাপটা ইউজ করার পর কেউ যদি খুব বেশি বিরক্ত হয়ে যায়, খালি ল্যাগ খেতে থাকে, লোড হয় না বা আপডেট ঠিক মতো হচ্ছে না, সে কি করবে? প্লে স্টোরে গিয়ে একটা কমেন্ট লিখবে না? এই ফিডব্যাক গুলো আবার কিন্তু প্রসেসরকে ফিড করা হয়। ফিডব্যাকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন আপডেট পাই। এইটাও একটা সিস্টেমের মধ্যে থাকে। ফিডব্যাক আছে। কন্ট্রোলিং ডাইনামিক সিস্টেম ইজ অবটেইন ইউজিং ফিডব্যাক। আমাদের প্রত্যেকের সিস্টেম কিন্তু অ্যাকচুয়ালি ডাইনামিক, কারণ কি স্ট্যাটিক সিস্টেম। আমাদের সবগুলো কিছু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে না, অলওয়েজ কিন্তু আপডেটের মধ্যে আছে। ইউটিউব আরো ডেভেলপ করতেছে, ফেসবুক আরো ডেভেলপ করতেছে। এই যে ডেভেলপ গুলো হয়, এগুলো হয় এই ফিডব্যাকের থ্রু। ফিডব্যাক গুলো পেয়ে কিন্তু আমরা এগুলোকে ডেভেলপ করতেছি। ফিডব্যাক এখন কিভাবে অ্যাকচুয়ালি মেজার করে? ফিডব্যাক মেজার করার দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের প্রোডাক্ট গুলোকে কম্পেয়ার করা। সাপোজ একটা চেয়ার আপনি ক্রিয়েট করলেন, আপনার একটা স্ট্যান্ডার্ডের চেয়ারটা এত সেন্টিমিটার হাইট হতে হবে, এত লোড নিতে পারবে, এরকম বলা থাকবে। আপনার চেয়ারটা যদি এই লোড গুলো না নিতে পারে বা এই হাইটের না হয়, তাহলে কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাকে মিট করলো না। এটাও কিন্তু এক ধরনের ফিডব্যাক। আরেকটা ফিডব্যাক হয় অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করার পরে, ইউজারকে আমরা যখন এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি, সে একটা ফিডব্যাক দেবে। এই যে এখানে দেখা ফিডব্যাক ফ্রম দ্য ইউজার। ইউজার থেকে আমরা বিভিন্ন ফিডব্যাক নিয়ে আমাদের এই কম্পোনেন্টটাকে আরো ডেভেলপ করবো, আরো এনহ্যান্স করবো। আবার প্রত্যেকটা সিস্টেমে দুই ধরনের ফিডব্যাক থাকতে পারে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন, পজিটিভ ফিডব্যাক মেইনলি আমাদের যে রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে এটা বুঝায়, তখন আমরা রিকোয়ারমেন্টটাকে আরো ডেভেলপ করি, আরো ভালো করি। আর নেগেটিভ ফিডব্যাকটা আমাদের এই যে প্রবলেম, একটা সিস্টেম অ্যানালাইসিসের কাজ কিন্তু এই প্রবলেম খুঁজে প্রত্যেকটা সিস্টেমে। নেগেটিভ যে ফিডব্যাকটা, এইটাকে খোঁজা আর সেটা সলভ করা। আমাদের এই নেগেটিভ ফিডব্যাক যেটা আসবে, প্রসেসর কি করবে? এই নেগেটিভ ফিডব্যাকের যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে, সেটাকে সলভ করবে। কারণ কোনো বাউন্ডারিটা কারেক্ট, আমাদের লিমিটেশন থাকে, প্রত্যেকটা সিস্টেমের একটা লিমিটেশন। আর ইন্টারফেসটা হচ্ছে এই সিস্টেমটা অন্য একটা সিস্টেম অথবা একটা ইউজারের সাথে কিভাবে কমিউনিকেট করবে, একটা কমিউনিকেট পয়েন্ট থাকে। আপনারা কোনো একটা সিস্টেম, সাপোজ একটা ওয়েব পেজ ক্রিয়েট করবেন, আপনারা ওটার সাথে ইন্টারেক্ট দিয়ে করবেন। আপনার ফোনে ওয়েব পেজটা আনলেন, এটা সেখানে ইন্টারেক্ট করবেন। এই ওয়েব পেজটাই কিন্তু আমাদের ইন্টারফেস। এখানে আপনারা এই সিস্টেমটার সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেট করতেছেন। তো এই যে কমিউনিকেশন, এটার মধ্যে একটা বাউন্ডারি থাকবে, আপনি ফুল কমিউনিকেশন কিন্তু কখনোই করতে পারবেন না একটা সিস্টেম। আপনাদের সোনাকা ইউনিভার্সিটির সিস্টেমটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, কিন্তু সাপোজ রেজাল্ট যখন পাবলিশ হয়, একজনের রেজাল্ট কি আরেকজন সবসময় দেখতে পারে?
সাপোজ পারে না, এটা কিন্তু একটা লিমিটেশন, যে আপনার রেজাল্টই খালি আপনি দেখতে পারবেন, আপনি মানুষজনের রেজাল্ট দেখতে পারবেন না, তাই না? এই ব্যাপারটা সিস্টেমের হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ দেখেন লাস্টে লেখা, ইচ সিস্টেম হ্যাজ বাউন্ডারিজ দ্যাট ডিটারমাইন ইটস স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এন্ড কন্ট্রোল। বাউন্ডারি দিয়ে বোঝাচ্ছে আমরা কি পরিমাণ কন্ট্রোল ওই সিস্টেমটা করতে পারবে, সিস্টেমটা একটা এনভায়রনমেন্টকে তো ইনফ্লুয়েন্স করবে বা একটা কিছু প্রডিউস করবে, তো কোন লিমিটেশনের মধ্যে সেই জিনিসটা প্রডিউস করতে পারবে, কি প্রডিউস করতে পারবে, সবকিছু তার দিবে না। লাইক আমাদের ইনস্টিটিউশন সোনাকা ইউনিভার্সিটি যদি ওয়েব পেজে যান, তাহলে আপনি যদি জিজ্ঞাসা করেন সাপোজ টিচারদের অ্যাড্রেস ওখানে দেওয়া না, কিন্তু আপনি টিচারদের অ্যাড্রেস দেন, তাহলে তো হবে না, একটা বাউন্ডারি আছে। বাউন্ডারি গুলো ডিফাইন করে হাউ দ্য সিস্টেম এক্সচেঞ্জেস ইনফরমেশন, সার্ভিস এন্ড রিসোর্সেস উইথ আদার সিস্টেম, ইউজার এন্ড এক্সটার্নাল। বাউন্ডারিটাই আমরা একটা ব্যাংকের যদি সিস্টেমে ঢোকেন, আপনি কি অন্য ইউজারের অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখতে পারবেন? পারবেন না, কিন্তু আপনি শুধুমাত্র নিজের অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে এটাই দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা বাউন্ডারি, একটা লিমিটেশন থাকে। আপনি সিস্টেমটা যদি ইন্টারেক্ট ঠিকই করতেছেন, কিন্তু একটা প্রোটোকল মেনটেন করতেছেন, যে ওই সিস্টেমটা একটা প্রোটোকল মেনটেন করতেছে যে আপনাকে অন্য ইউজারের ডেটা যেন আবার না দেখে, প্রাইভেসি মেনটেন করতে। এটা হচ্ছে একটা সিস্টেমের কম্পোনেন্ট। লাস্ট যে কম্পোনেন্টটা আমাদের, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। ইন দি এন্ড একটা সিস্টেম কোথায় কাজ করবে? এনভায়রনমেন্টেই তো কাজ করবে। এমন তো হবে না যে গরুর ফার্ম আমরা আপনাদের সোনাকা ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছি, এটা তো আর হবে না। সোনাকা ইউনিভার্সিটির স্টুডেন্টই থাকবে, ফার্মে গরু থাকবে, রাইট? তো এই যে বিভিন্ন সিস্টেমের যে সাবসিস্টেম, এরা যে জায়গাটা কাজ করতেছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আর আমাদের এই যে সিস্টেম সাবসিস্টেম এগুলো সব মিলে কি ক্রিয়েট হচ্ছে? সুপ্রা সিস্টেম। এই যে এখানে দেখেন একটা ওয়ার্ড লেখা, সুপ্রা সিস্টেম। প্রত্যেক পুরো সিস্টেম আর তার আন্ডারে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো মিলে এই সুপ্রা সিস্টেমটা ক্রিয়েট করে। এগুলো এগুলো গেল হচ্ছে আমাদের সিস্টেমের কম্পোনেন্ট। এখন একটা এক্সাম্পল দেখাই যেটা আপনাদের বইতে আছে। বইতে দেখবেন এই ডায়াগ্রামটা আছে। এটা নেসেসারি না যে আপনাদের এই ডায়াগ্রামটা মুখস্থ করতে হবে, এই ডায়াগ্রামটা দেখতে অনেক ভয়ঙ্কর ভুতুড়ে লাগতে পারে। আপনাদেরকে যদি দেওয়া হয় যে আপনি একটা এক্সাম্পল দেন আর কম্পোনেন্ট গুলো ডিসকাস করেন সিস্টেমে, তাহলে আপনি নিজের মতো একটা সিস্টেম বানিয়ে সেটা দেখাতে পারেন। কিন্তু বইতে যেহেতু এই ডায়াগ্রামটা আছে, তাই একটুখানি এক্সপ্লেন করে দিই। সবার উপরে লেখা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে কে থাকবে? এই যে ম্যাটেরিয়াল, তারপর একটা অর্গানাইজেশনে তো কিছু ফান্ড লাগবে, কিছু লোন লাগবে যেগুলো দিবে ব্যাংক, স্টক হোল্ডার লাগবে, বিভিন্ন ভেন্ডর থাকবে, ভেন্ডররা ম্যাটেরিয়াল গুলো ডেলিভার করবে, কাস্টমার থাকবে, এই প্রোডাক্ট গুলো ক্রিয়েট করে তো কাউকে দিতে হবে। এইগুলাই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। নেক্সট দেখেন এখানটায় ইনপুট লেখা। ইনপুট লেখা, ইনপুট আমরা একটা সিস্টেমের মধ্যে চেয়ার ক্রিয়েট করার জন্য কি দিচ্ছিলাম? কাঠ দিচ্ছিলাম। চেয়ারটা ক্রিয়েট কে করে দেবে? একটা হিউম্যানই তো চেয়ারটাকে ক্রিয়েট করে দিবে। এটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। এই দেখেন এখানে লেখা হিউম্যান রিসোর্সেস, ম্যাটেরিয়াল, এনার্জি, ইনফরমেশন। হিউম্যান রিসোর্স বলতে এই যে ম্যান পাওয়ারটাকে বোঝাচ্ছে। ইনফরমেশন দিচ্ছে কোন ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য কি কি লাগবে, বা একটা চেয়ারটাই যদি আমরা ক্রিয়েট করতে চাই, চেয়ারের হাইট কি হবে, ওয়েট কি হবে, ওয়েট কতটা নিতে পারবে, বা দুই দিকে হ্যান্ডেল থাকবে কিনা, এগুলো তো ইনফরমেশন, এগুলো দিচ্ছি। এরপরে এনার্জি দিচ্ছি, চেয়ারটা বানানোর জন্য তো কিছু যন্ত্রপাতি দরকার আছে, সেইগুলো সেগুলো চালানোর জন্য আমাদের ব্যাটারি কনজিউম হবে, তো এই ক্ষেত্রে আমরা এনার্জি দিচ্ছি। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন। এলিমেন্টের মধ্যে একটা জায়গায় ছিল প্রসেসর, রাইট? এই ট্রান্সফরমেশন এটাই হচ্ছে প্রসেসর। এইখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল করতেছে এই প্রসেসরটার কাজটা কেমন হবে। ম্যানেজমেন্ট বলে দিল যে তুমি এই পরিমাণে বানাও, তোমাকে এই ইনপুট দেওয়া হচ্ছে। এই যে দেখেন, ম্যানেজমেন্ট থেকে কিন্তু ইনপুটেও একটা কন্ট্রোল আছে। তার ম্যানেজমেন্ট জানে কি পরিমাণ আউটপুটটাকে ক্রিয়েট করতে হবে, জেনারেট করতে হবে। সেই পরিমাণ আউটপুটের জন্য সে একটা ইনপুট তার লাগবে, সেটা সে ইনপুটের এখানটায় দিয়ে দিবে। এন্ড এটা এটাই ট্রান্সফর্ম হয়ে কথা সন্ধ্যায় কেন দিল না? মিউট করে নিবেন প্লিজ। এরপর ইন দি এন্ড আমরা কি পাচ্ছি? এই চেয়ারটা পাচ্ছি, গুডসটা পাচ্ছি। গুডস এর উপর দেখেন এখানে ইনফরমেশনাল ফিডব্যাক আছে, আর একটা আছে পারফরমেন্স স্ট্যান্ডার্ড। ইনফরমেশনাল ফিডব্যাক হচ্ছে চেয়ারটা একটা ইউজারকে দেওয়ার পর সে কমফোর্ট ফিল করছে কিনা, বা তার কাছে কি বেশি রিজিড লাগছে, বা চেয়ারটা কি আঁকাবাঁকা হয়েছে, তার কাছে কি কি মনে হয়েছে চেয়ারটা, এটা হচ্ছে ইনফরমেশনাল ফিডব্যাক। আর আরেকটা হচ্ছে পারফরমেন্স স্ট্যান্ডার্ড। ওই যে বললাম একটা স্ট্যান্ডার্ড চেয়ার থাকবে, তার বেসিসেই সে এটা কম্পেয়ার করে দেখবে চেয়ারটা আদৌ ভালো হয়েছে কিনা। এই যে সব ধরনের ফিডব্যাক, এগুলো আবার আমরা ব্যাক করে ম্যানেজমেন্টকে দিব। ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করে নেক্সট প্রসিজারটা করবে। ম্যানেজমেন্ট চাইলে চেয়ারগুলো আবার রিটার্ন করে নিয়ে আসতে পারে। রিটার্ন করে নিয়ে এসে কি করবে? ভালো করে চেয়ার ক্রিয়েট করবে। অথবা ম্যানেজমেন্টকে যদি এই ফিডব্যাক দেওয়া হয় যে আপনার চেয়ার খুব ভালো হয়েছে কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে, তখন ম্যানেজমেন্ট আরো ইনপুট নিয়ে ওই অ্যামাউন্টের চেয়ার আবার ক্রিয়েট করবে। এই সব জিনিসগুলো ম্যানেজমেন্ট বা কন্ট্রোলার এগুলো কন্ট্রোল করতে পারে। এবার আমরা টাইপস অফ সিস্টেম দেখবো। টাইপস অফ সিস্টেমের ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম আর অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। কারো কি ধারণা আছে ফিজিক্যাল অ্যাবস্ট্রাক্টের মধ্যে ডিফারেন্স কি? সবাই খুব abstract may be virtual or physical তো normal set. হ্যাঁ ভার্চুয়াল। তারপর ফিজিক্যাল হচ্ছে রিয়েল এন্টিটিস, হ্যাঁ okay, আর অ্যাবস্ট্রাক্ট এটা হচ্ছে কনসেপচুয়াল। কনসেপ্ট, এটা লেখা আছে অবশ্য, যাই হোক।
ফিজিক্যালটা হচ্ছে এটাই, রিয়েল যে এন্টিটিস গুলো থাকবে যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। ইভেন আপনাদের যে প্রোগ্রাম গুলো থাকবে একটা পিসির মধ্যে, এটাও তো একটা সিস্টেম, ওর উপর আপনারা কাজ করতে পারতেছেন, আপনারা ওইটাই ইনপুট দিতে পারতেছেন। এই যে দেখেন লাইব্রেরি অটোমেশন সিস্টেম, এটা কিন্তু একটা প্রোগ্রাম, কিন্তু এটা ফিজিক্যাল সিস্টেম। কেন? কারণ হচ্ছে এটা আপনারা কাজ করতে পারতেছেন, অলরেডি এটা বিল্ড আছে, আপনারা এটা দেখতে পারতেছেন। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কনসেপচুয়াল। আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আপনাদের কোর্স হয়েছে? হ্যালো, জি ম্যাম। অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স হয়েছে? ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সে আপনাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, রাইট? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি হয়, আমরা বিভিন্ন ধরনের ফাংশনকে ইমপ্লিমেন্ট করি না, জাস্ট ডিফাইন করে রাখি যে এই ফাংশন আমার লাগবে। অন্য একটা ক্লাস কিন্তু ওইগুলোকে ইমপ্লিমেন্ট করে। সাপোজ একটা কার ক্রিয়েট করার জন্য আমার একটা কি কি ফাংশন লাগবে, হুইল লাগবে, তারপর মোটর লাগবে। কিন্তু ওই মোটরটা কেমন ধরনের পাওয়ারের মোটর হবে অথবা কয়টা হুইল থাকবে, এটা কিন্তু আমরা ডিফাইন করি না। এখন ওই কার ভেহিকেলটা আমরা তো একটা রিক্সা হতে পারে, তখন কি হবে, 3 হুইলার হবে, কিন্তু তখন যদি 3টা হুইলের জন্য আলাদাভাবে ইমপ্লিমেন্ট করবে, অথবা যদি 4টা গাড়ি হয় সেক্ষেত্রে 4টা গাড়ি হুইল দিবে। এই যে একটা কনসেপ্ট, একটা সিস্টেম বিল্ডের জন্য যে একটা মডেল ক্রিয়েট হচ্ছে, যে সে কি ক্রিয়েট করবে তার বেসিসে সে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতেছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা আমাদের এখনো ধরেন ডায়াগ্রাম আঁকা, বিভিন্ন মডেল যে আমরা ক্রিয়েট করতেছি, সাবসিস্টেম গুলোর মধ্যে একটা রিলেশন আছে না, ইন্টারাকশন যে বললাম, কমিউনিকেট করে, এই যে রিলেশনশিপটাকে আমরা রিপ্রেজেন্ট করি এই অ্যাবস্ট্রাক্ট সিস্টেম দিয়ে। এখানে দেখেন রিলেশনের কথা লেখা, রিপ্রেজেন্টিং দ্য রিলেশনশিপ অফ ডিফারেন্ট সাবসিস্টেমস ইন লাইব্রেরি সিস্টেম ওয়াইল প্ল্যানিং। লাইব্রেরি সিস্টেমটা ক্রিয়েট করার আগে আমাদেরকে তো কিছু প্ল্যান করতে হবে। একটা বুক পোর্শন থাকবে, অলরেডি এক্সিস্টিং কিছু বুক থাকবে, লাইব্রেরি কার্ডের একটা সাবসিস্টেম থাকবে যেখান থেকে মানুষগুলো লাইব্রেরি কার্ড জেনারেট করতে পারবে, বড় থাকবে, এরকম থাকবে না? এই প্রত্যেকটা সাবসিস্টেমের মধ্যেও কিন্তু ইন্টারাকশন থাকবে, রিলেশনশিপ থাকবে, রাইট? এই ব্যাপারটাকে আমরা যদি ডায়াগ্রামে ড্র করি সেটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। ফর এক্সাম্পল এখানে যে অর্গানাইজেশনটার ডায়াগ্রামটা ছিল, এটা কিন্তু একটা কনসেপচুয়াল মডেল দেখানো আপনাদেরকে, যে ম্যানেজমেন্ট থাকবে সে। সিস্টেম হ্যাঁ হ্যাঁ, কথা বুঝে নেয়। মানে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, এটা তো একটা কনসেপ্ট বা একটা প্ল্যান, একটা মডিউল, মানে একটা এক্স্যাক্টলি, আপনার হ্যাঁ ফিজিক্যাল সিস্টেমের যে একটা মডেল বা একটা হ্যাঁ কনসেপশন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা। ফিজিক্যাল মডেলটারই একটা প্ল্যান আর কি, এটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। তারপর যদি এই যে এখানে দেখেন অর্গানাইজেশনটা ছিল, এখানে যে কি কি এলিমেন্ট ছিল সেগুলো আমরা লিখছি, কোন এলিমেন্টের সাথে কোন ধরনের রিলেশন আছে সেটাও আমরা দেখাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, নেক্সট আমাদের যে টাইপটা থাকে এটা হচ্ছে ওপেন ভার্সেস ক্লোজ। ওপেন সিস্টেম হচ্ছে এমন সিস্টেম যেটা এনভায়রনমেন্ট দ্বারা চেঞ্জ হতে পারে বা এনভায়রনমেন্ট তাকে ইনফ্লুয়েন্স করতে পারে। ওকে, ওপেন সিস্টেম একটা এক্সাম্পল ধরেন, একটা ডেটাবেস আছে, স্টুডেন্টের ডেটাবেস। স্টুডেন্টটা না থাকলে ওই ডেটাবেসে কিন্তু স্টুডেন্টের কোনো ডিটেল থাকবে না। স্টুডেন্টটা চলে গেলে সেই ডিটেলটা মুছে দেওয়া হয়। নতুন একটা স্টুডেন্ট যদি আসে ডেটাবেসটা কিন্তু ইনক্রিজ হয়, আর একটা নতুন রো ক্রিয়েট হয়। এটা হচ্ছে ওপেন সিস্টেম। সে এনভায়রনমেন্টের উপর, তার অন্যান্য এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে, আউটসাইড এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে যে ওই সিস্টেমটা কিভাবে কাজ করবে। আরেকটা হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম খুব রেয়ার কেস হয়, ইউজুয়ালি ক্লোজ সিস্টেম পাওয়া যায় না। এটা সাপোজ আপনার একটা যদি পার্সোনালাইজ নিজের কাছে রাখা একটা ওয়েব পেজ হয়, যেখানে আপনি লিখে রাখছেন আপনার কি কি প্রজেক্ট আপনি করছেন এই পর্যন্ত, বা আপনার নাম, আপনার ডিটেইল, অন্য কেউ এসে এটার উপর কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারবে না। এটা একদম কমপ্লিটলি ক্লোজ, আপনার জন্য একদম পার্সোনালাইজড, পার্সোনাল একটা ওয়েব পেজ। এই হচ্ছে ওপেন আর ক্লোজ সিস্টেম। আর লাস্ট যে টাইপটা থাকে সেটা হচ্ছে ম্যানমেড ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম তো আগে বললাম, কম্পিউটারাইজড একটা সিস্টেম, যেটার মধ্যে আমাদের এখানে লেখা আছে information system may be defined as a set of devices, procedures, and operating systems designed around user-based criteria to produce information and communicate it to the user for planning, control, and performance. ইনফরমেশন সিস্টেমের মধ্যে আমাদের মেইনলি ইনফরমেশন থাকবে। ধরেন আপনি সুন্দরবন ট্যুরে আসছেন, আপনি যদি আগে থেকে জানা থাকে যে আজকে ওয়েদারটা খারাপ, আপনি কি সুন্দরবন ট্যুরে জীবনেও যাবেন? খুব লোভ না থাকলে কেউ যাবে না, খুব যদি ইন্টারেস্ট না থাকে কেউ যাবে না। কারণ নৌকায় উঠলে নৌকাটা বাতাসের ঠেলায় উল্টাই যাবে, আপনার আর ঘোরা হবে না, পানির মধ্যে হাবুডুবু খাওয়া লাগবে। এই যে ইনফরমেশনটা, ওই দিন যে ওয়েদারটা খারাপ, এই ইনফরমেশনটা থাকাটাই যেখানে থাকবে সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমটা আমাদের এই যে এখানে লেখাই আছে আনসার্টিনটি কমায় দেয়। আনসার্টিনটি বলতে একটা ডিসিশন নিতে না পারা, এই যে আমি সুন্দরবনে যাবো যাবো না, আমার এটা তো ডিপেন্ড করতেছে ওয়েদারটার উপর, এই যে এই ইনডিসিশন যে প্রবলেমটা, এটাকে রিডিউস করে দেয় আমাদের এই ইনফরমেশন সিস্টেম। আমাদের একটু আগে যে ওপেন সিস্টেমটা বললাম না, যে একটা ডেটাবেস থাকবে, বাইরের এনভায়রনমেন্ট তাকে ইনফ্লুয়েন্স করবে, তাই না? এটাও কিন্তু একটা ইনফরমেশন সিস্টেম। মানে হচ্ছে একটা সিস্টেম ইনফরমেশন সিস্টেম হতে পারে, আবার ওপেন সিস্টেমও হতে পারে, আবার সে একটা ফিজিক্যাল সিস্টেমও হতে পারে। এমন না যে একটা সিস্টেম খালি ওপেনই হবে, ওপেন অথবা ক্লোজ হবে, কিন্তু সে ইনফরমেশন সিস্টেমও হতে পারে, সে অ্যাবস্ট্রাক্ট সিস্টেমও হতে পারে, আবার ওপেনও হতে পারে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন যা যা পড়ালাম? জি ম্যাম।
কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে কোয়েশ্চেন করতে পারো। ম্যাম বুঝছি সব, শুধু ম্যান মেড ইনফরমেশন সিস্টেম এটা মানে রিলেট করতে পারতেছে না, একটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাইতেন একটা। ম্যান মেড ইনফরমেশন সিস্টেম বেসিক্যালি মানে পার্সোনালাইজড হবে এরকম। কোনটা? ক্লোজড এর কথা ম্যান বলছেন মেড নাকি? ইনফরমেশন সিস্টেম এর টাইপ। না, 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 এটা কোনো পার্সোনালাইজ কিছু না। আপনার যে ওয়েদার অ্যাপটা আছে না? হ্যাঁ হ্যাঁ ওয়েদার অ্যাপে আপনার ফিউচারে কিরকম ওয়েদার থাকবে এটা নিয়ে ডিটেইল লেখা আছে না? ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ। না? বা জি জি হ্যাঁ নিউজপেপার যে অ্যাপটা আপনার, ধরেন একটা নিউজপেপার অ্যাপে আপনার বিভিন্ন ধরনের কালের কথা থাকতে পারে, প্রথম আলো হ্যাঁ থাকতে পারে। এই যে আপনি জি বিভিন্ন ইনফরমেশন ওখান থেকে পাচ্ছেন, এইটাই হচ্ছে একটা জি। ইনফরমেশন। আপনি যেখান থেকে ইনফরমেশন রিসিভ করতে পারবেন সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। ওয়েদার অ্যাপের ক্ষেত্রে ওকে ওকে। ওকে, ওয়েদার অ্যাপের ক্ষেত্রে আপনি জি জি। ফিউচারের ওয়েদারটা জানতে পারছেন। এখন এই হ্যাঁ ইনফরমেশন সিস্টেমটা আবার ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে। ক্লোজ ওপেন কি বুঝতে পারছেন? হ্যাঁ ক্লোজ ওপেন বুঝতে পারছি। ওকে,